তো আজকে এই ভিডিওতে আমরা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব। আমরা বের করে দেখব যে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের রাশিমালা কী হয়। তো সবার আগে আমরা জেনে নিই যে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরটা অ্যাকচুয়ালি কী, যে হোয়াট ইজ এ সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। ইট ইজ এ সিস্টেম অফ টু কোএক্সিয়াল সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টিং সেল। যেমনটা এখানে ঠিক দেখতে পাচ্ছ যে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর হচ্ছে যে কোঅ্যাক্সিয়াল দুটো কন্ডাক্টিং সিলিন্ড্রিক্যাল সেল নিয়ে যে সিস্টেমটা তৈরি হয়েছে। বাইরে একটা সিলিন্ড্রিক্যাল সেল দেখতে পাচ্ছ, এটাও কন্ডাক্টিং, আর ভেতরে একটা সিলিন্ড্রিক্যাল সেল দেখতে পাচ্ছ, এটাও কন্ডাক্টিং, আর যাদের অ্যাক্সিস কিন্তু একটাই, সেজন্য এদেরকে বলা হচ্ছে কোঅ্যাক্সিয়াল সিলিন্ড্রিক্যাল সেল। আর যেহেতু এটা ক্যাপাসিটার, সেজন্য এই সেলগুলো অবশ্যই কন্ডাক্টিং হতে হবে। তো আজকে আমরা বের করব এর ক্যাপাসিট্যান্স কী হয়। আমরা জানি যে ক্যাপাসিট্যান্স সি ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ চার্জ given magnitude of charge divided by magnitude of potential difference between two plates, magnitude of potential difference between two plates। এটা আমরা আজকে বের করে দেখব। তো সবার প্রথমে আমাদের কি দেওয়া প্রয়োজন, এই ক্যাপাসিটরটাকে চার্জ করা প্রয়োজন। সো আমরা কি করব, এই ক্যাপাসিটরের যে দুটো প্লেট আছে, দুটো সিলিন্ড্রিক্যাল প্লেট আছে, ওই সিলিন্ড্রিক্যাল প্লেটগুলোকে আমরা ব্যাটারির সঙ্গে কানেক্ট করব। তো এখানে আমরা লাগিয়ে দিলাম ব্যাটারি। ভেতরের সিলিন্ডারটাকে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করেছি এবং বাইরের সিলিন্ডারটাকে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করেছি। তো কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো যে ভেতরের যে সিলিন্ডারটা আছে, ওই সিলিন্ডারে কিছু পরিমাণ পজিটিভ চার্জ এসে জমা হবে এবং বাইরের যে বড় সিলিন্ডারটা আছে, ওই সিলিন্ডারটাতে কিছু পরিমাণ নেগেটিভ চার্জ এসে জমা হবে। আমরা ধরে নিচ্ছি যে ভেতরের সিলিন্ডারটাতে পজিটিভ কিউ পরিমাণ চার্জ এসেছে এবং বাইরের সিলিন্ডারটাতে নেগেটিভ কিউ পরিমাণ চার্জ এসেছে। আমরা জানি ক্যাপাসিটারের মধ্যে দুটো প্লেটে ইকুয়াল অ্যান্ড অপোজিট পরিমাণ কিন্তু চার্জ আসে। আর আমরা ধরে নিয়েছি এই যে ক্যাপাসিটারটা দুটো যে প্লেট আছে, দুটো সিলিন্ড্রিক্যাল সেল আছে, এই দুটো সেলের মধ্যবর্তী যে মিডিয়াম, সেটা কিন্তু হয় এয়ার, না হলে ফ্রি স্পেস বা ভ্যাকুয়াম। দেখো এর ডাইমেনশনগুলো একটু বলে দিই। যে আমরা যে ক্যাপাসিটারটা নিয়েছি, তার ভেতরের যে সিলিন্ডারটা আছে, সেই সিলিন্ডারটার রেডিয়াস কিন্তু এ এবং বাইরের যে সিলিন্ডারটা নিয়েছি তার রেডিয়াস কিন্তু বি। আর সিলিন্ডারটার হাইট, দুটো সিলিন্ডারেরই হাইট কিন্তু এল। তো আমাদেরকে এখন বের করতে হবে কি, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস। দুটো প্লেটের মধ্যে আমাদেরকে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে গেলে আমাদেরকে জানতে হবে যে ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি কোথায় আছে। দেখো এখানে যে পজিটিভ চার্জ এসেছে, এই পজিটিভ চার্জ ভেতরের সিলিন্ডারটাতে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে ভেতরের সিলিন্ডারের বাইরের সারফেসে, এবং বাইরের সিলিন্ডারটাতে যে নেগেটিভ চার্জ এসেছে, এটা কিন্তু বাইরের সিলিন্ডারটার ভেতরের সারফেসে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। আমি যদি এখানে দেখাই যে এরকম ভেতরের সারফেসে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, আর নেগেটিভ চার্জ ভেতরের সারফেসে, বাইরের সিলিন্ডারের ভেতরের সারফেসে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। তো এখানে ইলেকট্রিক ফিল্ড কোথায় তৈরি হবে, দেখো এই সিলিন্ডারের ভেতরে কিন্তু কোনো চার্জ নেই, সো ভেতরে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না। এবং এই সিলিন্ডারটার, বড় সিলিন্ডারটার বাইরেও কিন্তু কোনো চার্জ নেই, সেজন্য বাইরেও ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না। তো ইলেকট্রিক ফিল্ড একটা বাউন্ডেড রিজিয়নের মধ্যে থাকবে, আর সেই রিজিয়নটা কোথায়, দুটো সিলিন্ডার সেলের মাঝখানে। সো এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে পজিটিভ টু নেগেটিভ ডিরেকশানে, এদিকেও। সো আমাদের তো দরকার ছিল পোটেনশিয়াল ডিফারেন্স। তো পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হলে আমরা তো এখানে যে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হয়েছে, সেই ইলেকট্রিক ফিল্ড ইন্টু দুটো প্লেটের মধ্যে যে ডিস্টেন্স, সেটা গুণ করে দিলেই হতো। সেটা আমরা তখনই করতে পারতাম যদি এই রিজিয়নের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হতো। এখানে দেখো ইলেকট্রিক ফিল্ড কিন্তু কনস্ট্যান্ট হবে না। তার কারণ কি, ভেতরে সিলিন্ডারটা দেখতে পাচ্ছ সরু সিলিন্ডার, তো এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো বেরোবে, সেই ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ঘনত্ব বা ডেন্সিটি কিন্তু এই সিলিন্ডারটার, অর্থাৎ ভেতরের সিলিন্ডারটার যত কাছে যাবে তত কিন্তু ডেন্সিটি বেশি হবে, আর যত দূরের দিকে আসতে থাকবে তত কিন্তু ডেন্সিটি আস্তে আস্তে কমে যাবে। তো সেজন্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যেটা হয়, সেটা কিন্তু ভেতরের সিলিন্ডারটার কাছাকাছি বেশি হবে এবং বাইরের সিলিন্ডারটা যত কাছে যাবে তত কিন্তু ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কমতে থাকবে। তো সেজন্য আমরা এখানে ডাইরেক্ট যে ফর্মুলাটা ছিল পোটেনশিয়াল ডিফারেন্স বের করার, যে ই ইন্টু ডি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স, সেটা আমরা এখানে ইউজ করতে পারবো না। তো আমাদেরকে কী করতে হবে, যে মাঝামাঝি যে রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড আছে, সেই রিজিয়নে কোনো একটা পয়েন্ট ধরে নিতে হবে পি। এই পয়েন্টে আমরা কি করব, ইলেকট্রিক ফিল্ড বের করে দেখব।
তো ধরে নিচ্ছি অ্যাক্সিস থেকে এই পয়েন্টটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে স্মল আর। তো এই পয়েন্টে দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি রেডিয়ালি আউটওয়ার্ড, এটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এক্ষেত্রে এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য গস ল ইউজ করব। তো আমরা কি করব, এই পয়েন্টের উপর দিয়ে একটা গসিয়ান সারফেস ড্র করব। সো এখানে আমরা একটা গসিয়ান সারফেস আমরা ড্র করে নিচ্ছি। এটা হলো আমার গসিয়ান সারফেস। গস লর ক্ষেত্রে ফ্রেডরিচ গস কি বলছে যে ফ্রম গস ল, ফ্রম আমরা লিখতে পারি ফ্রম গস ল, ফ্রেডরিচ গস বলছে যে টোটাল ফ্লাক্স, অর্থাৎ এই যে গসিয়ান সারফেসটা আমরা, এটা কিন্তু একটা ইমাজিনারি সারফেস, এই যে গসিয়ান সারফেসটা আমরা এখানে ইমাজিন করেছি, এই ইমাজিনারি গসিয়ান সারফেসের মধ্য দিয়ে টোটাল ফ্লাক্সকে ফাই দ্বারা ডিনোট করা হচ্ছে, যে টোটাল ফ্লাক্স ইকুয়ালস টু কি হয়, ইকুয়ালস টু হয় চার্জ এনক্লোজড ডিভাইডেড বাই পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। এখানে বলবে যে স্যার টোটাল ফ্লাক্সটা কি, তোমরা জানো বা যদি না জেনে থাকো আমি এখানে বলে দিচ্ছি যে টোটাল ফ্লাক্সটা হচ্ছে এই যে আমরা সারফেসটা এখানে ইমাজিন করেছি, এই সারফেসের মধ্য দিয়ে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স পারপেন্ডিকুলারলি অতিক্রম করছে, অর্থাৎ লম্বভাবে কতগুলো ফিল্ড লাইন্স এই গসিয়ান সারফেসকে কিন্তু ক্রস করে বাইরের দিকে যাচ্ছে। তো আমরা যদি দেখি একটু ভালো করে যে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ টু নেগেটিভ ডিরেকশানে ছিল, তো এখানেও যতগুলো পজিটিভ চার্জ পার্টিকেলস আছে এখানে বাইরেও ঠিক ততগুলো নেগেটিভ চার্জ পার্টিকেলস ছিল, কারণ পজিটিভ কিউ আর এখানে নেগেটিভ কিউ দুটো ইকুয়াল পরিমাণ ছিল। সো এখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেটা কিন্তু পজিটিভ টু নেগেটিভ ডিরেকশানে হবে, আর সেটা কিন্তু থাকবে শুধুমাত্র কার্ভড সারফেস বরাবর। উপরে যে প্লেন সারফেসটা দেখতে পাচ্ছ, এই প্লেন সারফেস দিয়ে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন্স বাইরের দিকে যাবে না, বা বাইরে থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিন্তু ভেতরের দিকে আসবে না। নিচের ক্ষেত্রেও, নিচের যে প্লেন সারফেস দেখতে পাচ্ছ, এই প্লেন সারফেসের ক্ষেত্রেও একই, যে ভেতর থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন্স এই প্লেন সারফেস দিয়ে বাইরের দিকে যাবে না, আর বাইরে থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিন্তু এই সারফেস অতিক্রম করে ভেতরে আসবে না। সো টোটাল ফ্লাক্স আমরা কিন্তু পাবো শুধুমাত্র এই কার্ভড সারফেসের জন্য। আমরা জানি টোটাল ফ্লাক্সের যে রাশিমালা হয় সেটা কি, যে টোটাল ফ্লাক্স সারফেস ইন্টিগ্রেশন অফ ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন অফ এস ই ইলেকট্রিক ফিল্ড ডট ডিএস ইকুয়ালস টু চার্জ এনক্লোজড কি, যে গসিয়ান সারফেসটা কতটা চার্জ এনক্লোজ করে রেখেছে। দেখো গসিয়ান সারফেসের ভিতরে যে সরু সিলিন্ডারটা ছিল সেই সিলিন্ডারের মধ্যে কিন্তু চার্জ আছে প্লাস কিউ। সো চার্জ এনক্লোজড ইকুয়ালস টু প্লাস কিউ ডিভাইডেড বাই পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, বা যেহেতু এখানে আমরা ধরে নিয়েছিলাম যে ফ্রি স্পেস, সেজন্য পারমিটিভিটি অফ ফ্রি স্পেস আমরা এখানে লিখব। পারমিটিভিটি অর্থাৎ তড়িৎ ভেদ্যতা, তো তড়িৎ ভেদ্যতা এখানে আমরা এপসাইলন নট ইউজ করব। এটাই ছিল আমাদের গস ল। তো এই সূত্র থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো এই পি পয়েন্টে, যে পয়েন্টটা আমরা নিয়েছিলাম। তো দেখো এখানে যে সারফেস ইন্টিগ্রেশন হবে সেই সারফেস ইন্টিগ্রেশন কিন্তু এই গসিয়ান সারফেসের সারফেস ইন্টিগ্রেশন হবে। তো এখানে যে গসিয়ান সারফেসটা আমরা নিয়েছি সেটা কি একটা সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস। সো এই গসিয়ান সারফেসটার কিন্তু তিনটে সারফেস আছে। দেখো একটা কার্ভড সারফেস যেটা গোলীয় তল, আরেকটা হচ্ছে উপরের প্লেন সারফেস, আর নিচের প্লেন সারফেস। তো উপরের প্লেন সারফেসের জন্য আমি তো বলেছি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করতে পারবে না, তো উপরের বা নিচের প্লেন সারফেসটার জন্য ফ্লাক্স কিন্তু জিরো হবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড জিরো। শুধু ফ্লাক্স আমরা কোথায় পাবো, শুধু ফ্লাক্স আমরা কিন্তু কার্ভড সারফেসটার জন্য পাবো। সো আমরা এটাকে লিখতে পারি যে ইন্টিগ্রেশন ওভার কার্ভড সারফেস ই ডট ডিএস। ইটা কি, ইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, আর ডিএসটা কি, ডিএসটা হচ্ছে এই পয়েন্টে আমরা খুব ক্ষুদ্র একটা এরিয়া ডিএস কল্পনা করে নিচ্ছি। যে আমরা জানি এরিয়া একটা ভেক্টর রাশি, যেহেতু এই ক্ষুদ্র সারফেস আমরা এখানে নিয়েছি, সো এই ক্ষুদ্র সারফেসটার এরিয়া ভেক্টর যেটা হয় আমরা জানি সবসময় সারফেসের সঙ্গে কিন্তু লম্ব হয়। সো এরিয়া ভেক্টরটাও কিন্তু যে ডিরেকশন হবে এরিয়া ভেক্টরটার, সেটাও কিন্তু হবে ইলেকট্রিক ফিল্ড বরাবর। সো আমরা এখানে ই ডট ডিএস এর ক্ষেত্রে আমরা জানি ভেক্টরের ডট প্রোডাক্ট থেকে আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন ওভার ম্যাগনিটিউড অফ ই ম্যাগনিটিউড অফ ডিএস
ইন্টু কস অফ অ্যাঙ্গেল বিটুইন দেম, যে অ্যাঙ্গেল বিটুইন তাদের মধ্যে কত ছিল, 0, তো কস 0, যেহেতু ডিএস এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেম সেজন্য আমরা এখানে 0 ডিগ্রি ইউজ করব। ইকুয়ালস টু আমরা লিখতে পারি cos 0 যেহেতু 1 সেজন্য আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার ই ডিএস ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, যেটা আমাদের ছিল। তো এখানে দেখো যে ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা কিন্তু এই গসিয়ান সারফেসের উপর তুমি যে কোনো পয়েন্ট নাও সেই পয়েন্টে কিন্তু ইলেকট্রিক ফিল্ড কিন্তু একই হবে। কারণ কি, কারণ দেখো অ্যাক্সিস থেকে বা ভেতরের সিলিন্ডারের সারফেস থেকে কিন্তু এই গসিয়ান সারফেসের যে কোনো পয়েন্ট তুমি যদি নাও সেটা কিন্তু ইকুয়াল ডিস্টেন্সেই আছে। তো সেই জন্য এই গসিয়ান সারফেসের উপর যে কোনো পয়েন্টে তুমি যদি দেখো যে ইলেকট্রিক ফিল্ড কিন্তু হবে ইকুয়াল, আমরা এটাকে কনস্ট্যান্ট ধরতে পারি। তো কনস্ট্যান্ট হওয়ার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। তো আমরা লিখতে পারি ই ইন্টিগ্রেশন ওভার ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। তো দেখো ডিএস এর ইন্টিগ্রেশন হবে, তো তুমি যদি এই গসিয়ান সারফেসের উপর খুব ক্ষুদ্র যতগুলো নিতে পারো ডিএস, খুব ক্ষুদ্র ডিএস নিতে পারো, সবগুলোকে যদি টোটাল করো তো কি পাবে, এই গলীয় বা বক্র তলটার ক্ষেত্রফল পাবে। সো আমরা ডিএস এর ইন্টিগ্রেশন করলে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ই গলীয় তলটার যে সারফেস এরিয়া হয় সেটা কি হয়, একটা চোঙাকৃতি নলের ক্ষেত্রে গলীয় তলের যে সারফেস এরিয়া হয় সেটা তোমরা জানো 2 পাই আর, যেহেতু রেডিয়াস আর ইন্টু হাইট 2 পাই আর এল ইকুয়ালস টু যেটা ছিল কিউ বাই এপসাইলন নট। সো এখান থেকে আমরা আমাদের যেটা দরকার ছিল ইলেকট্রিক ফিল্ড সেটা আমরা এখান থেকে পেয়ে যাব, যে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু কিউ বাই 2 পাই আর এল এপসাইলন নট। তো ইলেকট্রিক ফিল্ড যেহেতু আমরা পেয়ে গেছি, তো আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বের করে নিতে পারবো। যে পোটেনশিয়াল ডিফারেন্সের যে ফর্মুলা ছিল ডেল্টা ভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, এটা অবভিয়াসলি ম্যাগনিটিউড, কারণ এখানে পজিটিভ নেগেটিভ সাইন আমরা ইউজ করবো না, কারণ ডেল্টা ভি ইকুয়ালস টু নেগেটিভ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর হতো। তো যেহেতু আমরা ম্যাগনিটিউড নিচ্ছি সেজন্য এখানে নেগেটিভ সাইনটাকে আমরা উঠিয়ে দিয়েছি। তো পোটেনশিয়াল ডিফারেন্স বের করার ক্ষেত্রে আমরা কি করি, এখানে ডিআর নিয়েছি কেন, ডিআরটা হচ্ছে যে এই যে রিজিয়ানটা দেখতে পাচ্ছ, যে দুটো সিলিন্ডারের মধ্যবর্তী যে রিজিয়ান দেখতে পাচ্ছ, এই রিজিয়ানের মধ্যে খুব ক্ষুদ্র একটা ডিস্টেন্স হচ্ছে ডিআর। এই ডিআর এর ডিরেকশানও কিন্তু হবে ইলেকট্রিক ফিল্ড বরাবর। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান যেমন ছিল রেডিয়ালি আউটওয়ার্ড, তো ডিআর হচ্ছে খুব ক্ষুদ্র রেডিয়াস ভেক্টর, সো এটার ডিরেকশানও হবে রেডিয়ালি আউটওয়ার্ড। সো আমরা এখানে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ ই ম্যাগনিটিউড অফ ই ম্যাগনিটিউড অফ ডিআর, যেহেতু ই এবং ডিআর এর ডিরেকশান একই সেজন্য এদের মধ্যবর্তী কোণ হবে 0, সো কস 0। তো কস 0 1, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ই ডিআর। তো এবার কোশ্চেন আসতে পারে যে এখানে খুব ক্ষুদ্র একটা অংশ ডিআর নিয়েছিলাম কেন। তো পোটেনশিয়াল ডিফারেন্স বের করার জন্য আমরা কি করি, যে খুব ক্ষুদ্র একটা অঞ্চলে আমরা খুব ক্ষুদ্র যে পোটেনশিয়াল ডিফারেন্স হয় সেটা বের করি, তারপর আমরা সেই ক্ষুদ্র পোটেনশিয়াল ডিফারেন্সটাকে যে রিজিয়ানে আমরা ক্যালকুলেট করছি সেই রিজিয়ানের জন্য আমরা ইন্টিগ্রেট করি, অর্থাৎ খুব ছোটো ছোটো যে পোটেনশিয়াল ডিফারেন্স হয় সেগুলোকে আমরা সাম করে দিই, যোগ করে দিলে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা পাই সেটাই হতো আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস, সেজন্য আমরা ই ডট ডিআর করেছিলাম। সো এখানে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের যে রাশিমালা ছিল এটা যদি আমরা এখানে পুট করি, সো এখানে কি পাবো, ইন্টিগ্রেশন ওভার কিউ ডিভাইডেড বাই 2 পাই আর এল এপসাইলন নট ডিআর। এবার এখানে যদি আমরা লিমিট বসাই, লিমিট কি বসাবো, দেখো আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, আমরা কোন রিজিয়ানে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বের করছি, আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বের করছি এখান থেকে এখানে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে। যেহেতু আমরা আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, সো আমরা দেখবো ফার্স্ট যে এই পয়েন্টে আর এর ভ্যালু কত। দেখো এই পয়েন্টে আমরা আর ধরেছিলাম কোনটা, এটা, যে এই পয়েন্টে আর এর ভ্যালু কত, এই পয়েন্টে আর এর ভ্যালু এ, অ্যাক্সিস থেকে ডিস্টেন্স এ, তো এ। আর কোন পয়েন্ট অবধি যাব, আমরা পয়েন্ট অবধি যাব কিন্তু এই পয়েন্ট, অর্থাৎ বাইরের যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারের সারফেস অবধি যাব। তো বাইরের সিলিন্ডারের সারফেসের জন্য আর কত, অর্থাৎ অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত, বি। সো আমরা এখানে বি বসালাম, এখানেও বসাতে পারো এ টু বি। এখন দেখো আমরা আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, সো এখানে কিউ 2 পাই তো কনস্ট্যান্ট, এপসাইলন নট এল এগুলো সব কিন্তু আর এর সাপেক্ষে ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট অফ আর। সো এগুলো হয়ে গেল আমার কনস্ট্যান্ট, শুধু পড়ে থাকবে ভেতরে আর। সো এগুলোকে আমরা বাইরে বের করতে পারি। সো কিউ ডিভাইডেড বাই 2 পাই এল এপসাইলন নট, যেটা হয়ে গেছিলো আমাদের কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ওভার এ টু বি ডি আর ডিভাইডেড বাই আর। সো আমরা যদি এখন 1/r এর ইন্টিগ্রেশন করি সেটা কি হয়, সেটা হয়
বাইরে যে কনস্ট্যান্ট ছিল সেটাকে আমরা লিখে দিই প্রথমে কিউ ডিভাইডেড বাই 2 পাই এল এপসাইলন নট 1/r এর ইন্টিগ্রেশন ন্যাচারাল লগ অফ আর, লিমিট ছিল আমাদের a টু b। সো এটাকে আমরা লিখতে পারি কিউ বাই 2 পাই এল এপসাইলন নট ন্যাচারাল লগ অফ b মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ন্যাচারাল লগ অফ a। সো এটাকে আমরা লগারিদমের যে ফর্মুলা আছে সেখান থেকে আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড বাই 2 পাই এল এপসাইলন নট ন্যাচারাল লগ অফ b বাই a। এটাই হলো আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস বা টু সিলিন্ড্রিক্যাল সেল। সো এখন আমরা যদি ক্যাপাসিটেন্সের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাতে যদি আমরা বসাই সি ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু চার্জ, যে কোনো একটা প্লেটে যে পরিমাণ চার্জ আছে তার ম্যাগনিটিউড, যে কোনো প্লেট দেখো এটাতে কিউ চার্জ আছে তার ম্যাগনিটিউড কিউ, আর এটাতে ভেতরে সিলিন্ডারটাতে পজিটিভ কিউ চার্জ আছে তার ম্যাগনিটিউড কিউ। সো আমরা কিউ বসাচ্ছি এখানে কিউ ডিভাইডেড বাই ডেল্টা ভি অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আমাদের বেরিয়েছে কিউ ডিভাইডেড বাই 2 পাই এল এপসাইলন নট ন্যাচারাল লগ অফ বি বাই এ। এখান থেকে কিউ কিউ কেটে যাচ্ছে। সো আমরা ক্যাপাসিটেন্সের যে রাশিমালা পাচ্ছি সি ইকুয়ালস টু 2 পাই এল এপসাইলন নট ডিভাইডেড বাই ন্যাচারাল লগ অফ বি বাই এ। এটাই হলো আমাদের সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটারের জন্য ক্যাপাসিটেন্সের রাশিমালা। সো এটাকে তোমরা কিন্তু মনে রাখতে পারো। দেখো এখানে আমরা যে ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম গস ল ইউজ করে, তোমরা কিন্তু এই কোশ্চেন যদি পরীক্ষায় আসে তোমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের যে রাশিমালা তোমাদের যদি মনে থাকে তোমরা কিন্তু ডাইরেক্ট বসাতে পারো, ডাইরেক্ট বসিয়ে সেখান থেকে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করতে পারো। অর্থাৎ এইটুকু স্টেপ কিন্তু তোমরা না করলেও করতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। নেক্সট ভিডিওতে আমরা ডাইইলেকট্রিক মিডিয়াম অর্থাৎ ক্যাপাসিটারের মধ্যে আমরা এতক্ষণ যত প্রবলেমস দেখেছি সব প্রবলেমসে আমরা ফ্রি স্পেস বা বায়ু মাধ্যম ধরে নিয়েছিলাম। সো আমরা নেক্সট ভিডিওতে এই ক্যাপাসিটারের মধ্যে ডাইইলেকট্রিক থাকলে বা কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম থাকলে তার ক্যাপাসিটেন্স কী হয়, কীরকম চেঞ্জ হয় সেসব নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, গুড বাই।